আজকে আমরা ক্লাস 8-এর একটা কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, এটা গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের সেকেন্ড সামেটিভ 2023 সালের প্রশ্ন। হ্যাঁ, তো একবার প্রথমে সব প্রশ্নগুলো একবার দেখে নাও। এখানে এটা হচ্ছে আমাদের কমপ্লিট কোয়েশ্চেন সেট। এবার এখান থেকে একে একে আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন এখানে বলাই হয়েছে যে 20:25 সমানুপাত y:15 হলে y-এর মান কত হবে। বেশ, তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে পদ্ধতি হচ্ছে মাঝের দুটো সংখ্যা গুণ করতে হয় আর ধারের দুটো সংখ্যা গুণ করতে হয়। তাহলে মাঝের দুটো সংখ্যা আমরা যদি এখানে গুণ করি তাহলে এটা হবে 25 × y, আর ধারের দুটো সংখ্যা গুণ করলে এটা হয়ে যাবে 20 × 15। ঠিক আছে, এর পরবর্তী লাইনে আমরা এবার এখান থেকে y এর মান বার করে দেব। তাহলে এখানে y সমান আমরা লিখব 20 × 15 আর নিচে করে দেব 25। বেশ, এবার কাটাকাটি করব। দেখো, 15 আর 25 5 দিয়ে কাটাকাটি করলে এখানে ওপরে 3 হবে, নিচে 5, আর এই 5 দিয়ে 20 কাটলে এটা হবে 4। তাহলে এখান থেকে y এর মান হচ্ছে 12। ঠিক আছে, এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে a³ - এর একটা উৎপাদক এইটা হলে অপর উৎপাদকটি কত। দেখো, এখানে পরের লাইনে এটাকে আমরা লিখব a তার হোল কিউব, আর এখানে করব x তার হোল কিউব। ঠিক আছে, এবার এখানে আমরা a³ - b³ যে উৎপাদকের বিশ্লেষণের সূত্র হয় সেটা লিখে দেব। তাহলে সেটা ছিল a - x, আর এখানে হবে a² প্লাস ax প্লাস x²। এবার একটু লক্ষ্য করো, এটা অলরেডি আমাদের কোশ্চেন পেপারে দেওয়া আছে, আর তোমাকে জিজ্ঞাসা করেছে অপর উৎপাদকটি কত। তাহলে আর একটা উৎপাদক হবে a - x। তাহলে এখানে যে অপরটি কত জিজ্ঞাসা করেছে, তাহলে অপর উৎপাদকটি হবে a - x। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে 125 টাকার 25% কত হবে। দেখো, তাহলে প্রথমে আমরা লিখব 125। এবার দেখাই যে টাকার শব্দটার মধ্যে এর শব্দটা লুকিয়ে আছে, আর এর মানে আমরা জানি গুণ করতে হয়। তাহলে গুণ করে দিলাম। এবার দেখো, এখানে লেখা আছে 25%। 25% মানে আমরা জানি 25 আর নিচে 100। এখানে লিখে দেবো আমরা এবার টাকা। এবার আমরা কাটাকাটি করে দেব। দেখো, এখানে এবার আমরা 25 আর 100 যদি কাটাকাটি করি, 25 একে 25, 4 25 100। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 125/4, এত টাকা। এবার 125কে 4 দিয়ে ভাগ করে দিই। 3 × 4 = 12, 4 একে 4, 20, তার মানে হচ্ছে 25। তাহলে সঠিক উত্তর হচ্ছে 31.25 টাকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 85 গ্রাম 17 কিগ্রা শতকরা কত হবে। এবার দেখো, এই যে 17 কিগ্রা যেটা দেওয়া আছে, আগে সেটাকে আমরা গ্রামে প্রকাশ করি। তাহলে দেখো, আমরা জানি 1 কিগ্রা মানে হয় 1000 গ্রাম। তাহলে 17 কিগ্রা মানে হবে 17 × 1000 গ্রাম। ঠিক আছে, তার মানে এখান থেকে রেজাল্ট আসবে 17,000 গ্রাম। তাহলে এইবার জিজ্ঞাসা করেছে এই যে 85 গ্রাম যেটা, সেটা 17,000 গ্রামের শতকরা কত। তাহলে 85 ওপরে লিখব, 17,000 এটাকে আমরা লিখে দেব, আর এখানে শতকরা করতে বলেছে, অর্থাৎ আমরা এখানে 100% করে দেব। এবার দেখো, যখন আমরা কাটাকাটি করব, এই একটা শূন্য কেটে যাবে, এই 0 0 কেটে যাবে। এবার যদি আমরা 17 দিয়ে কাটি, তাহলে 17 একে 17, এখানে 0, আর এটা হচ্ছে 5 17 85। ঠিক আছে, এইবার 5 আর 10, দেখো এটা আবার কাটাকাটি যাবে। 5 একে 5, 5 দুগুণি 10, অর্থাৎ এখানে হচ্ছে 1/2%। বা এটাকে যদি মনে করো দশমিকে প্রকাশ করবে, তাও লিখতে পারো, এটা হবে 0.5%। ঠিক আছে,
এরপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু যদি জেড হয় তাহলে লসাগু কত। দেখো এরকমের অঙ্ক আমরা এর আগেও করেছি। এখানে ফর্মুলা হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণ লসাগু। তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটাই লিখে নেব যে গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এইবার দেখো অঙ্কে বলা আছে দুটি সংখ্যা এক্স ওয়াই। তাহলে এইখানে যে আমরা এই সংখ্যা দুটির গুণফল লিখেছি, এখানে ওই দুটি সংখ্যা এক্স আর ওয়াই তাদের গুণফল হিসাবে লিখে দেবো। তাহলে এটা হবে এক্স গুণ ওয়াই। এবার দেখো অঙ্কে আমাকে বলা ছিল গসাগু জেড। তাহলে এখানে যেখানে গসাগু লিখেছি সেখানে আমরা জেড লিখে দেবো। আর লসাগু আমরা জানি না কত, তাহলে লসাগু যেটা আছে সেটা যেমন আছে আমরা তেমন লিখে দেবো। ঠিক আছে, বেশ। এইবার পরবর্তী লাইনে এখান থেকে যখন আমাকে লসাগু বার করতে হবে তখন আমি লসাগু রেখে দেবো। আর এইখান থেকে যখন উত্তর করব তখন এটা হবে এক্স ওয়াই। আর দেখো এই যে জেড আছে এটা ডান দিকে এক্স ওয়াই নিচে চলে যাবে, তাহলে উত্তর হবে এক্স ওয়াই বাই জেড। এইবার আমরা এখানে এগুলোতে বা লিখে দেবো। ঠিক আছে, তাহলে অঙ্কের উত্তর হচ্ছে এক্স ওয়াই বাই জেড। বেশ। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে অখিলের বেতন 20% বৃদ্ধি পেয়ে 25% হ্রাস পেল, তাহলে বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। এরকমের অঙ্ক আমরা ত্রৈরাশিক পদ্ধতিতেও করতে পারি, আমরা এক্স ধরেও করতে পারি। তাহলে এখানে আমি এটাকে এক্স ধরে শুরু করব। দেখো অখিলের বেতন 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রাথমিক অবস্থায় অখিলের বেতন কত ছিল সেটা আমরা জানি না। তাহলে আমরা শুরুতেই লিখে নেব যে ধরি অখিলের বেতন 100x টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিয়েছি ধরি অখিলের বেতন 100x টাকা। এবার দেখো বলা হয়েছে যে বেতন 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% যদি বেতন বৃদ্ধি পায় তাহলে সেটা কত হবে সেটা দেখি। দেখো 20% বৃদ্ধি পেলে বেতন হয়ে যাবে 100x প্লাস 100x ইন্টু 20/100। তাহলে এখান থেকে যখন আমরা হিসাব করব দেখো এই 100 কেটে যাবে, তার মানে এখানে এটা হয়ে যাবে 100x। আর দেখো এই 20-র সঙ্গে এই x যখন আমরা গুণ করে দেব তখন এটা হয়ে যাবে 20x। তার মানে এখান থেকে রেজাল্ট আসবে 120x। ঠিক আছে, তার মানে এখন অখিলের বেতন হচ্ছে 120x টাকা। এইবার দেখো বলা হয়েছে বেতনকে আবার 25% হ্রাস করানো হয়েছে। তাহলে এই যে 25% হ্রাস করানো হয়েছে এটা কিন্তু 120x-এর ওপর বেতনটাকে 25% কমানো হয়েছে। তাহলে পরবর্তী লাইনে আমরা এবার করে দেব যে 25% হ্রাস পেলে এখন বেতন হবে 120x মাইনাস 120x ইন্টু 25/100। ঠিক আছে, এইবার এখান থেকে যখন আমরা হিসাব করব দেখো আমরা 25 আর 100 কাটাকাটি করলে 4 হয়। আর এই 4 দিয়ে যদি 120 কেটে দিই তাহলে এটা হবে 30। অর্থাৎ এখান থেকে জিনিসটা হচ্ছে 120x মাইনাস 30x। তার মানে রেজাল্ট হচ্ছে 90x। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো একদম শুরুতে অখিল বেতন পাচ্ছিল 100x টাকা, আর এখন অখিল বেতন পাচ্ছে 90x টাকা। তাহলে স্বাভাবিকভাবে অখিলের বেতনটা কমে গেছে। তাহলে এবার আমরা বেতন কমেছে কত সেটা বার করব। দেখো আগে পাচ্ছিল 100x টাকা আর এখন বেতন পেয়েছে 90x টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে বিয়োগ করে দেব। তার মানে অখিলের বেতন আসলে 10x টাকা কমে গেছে। ঠিক আছে, এইবার দেখো অঙ্কে জিজ্ঞাসা করেছে যে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। তাহলে শতকরা হ্রাস পেয়েছে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বেতন যখন শতকরা হ্রাস পেয়েছে আমরা লিখব এটা বার করার ফর্মুলা হচ্ছে হ্রাস বাই পূর্বের বেতন ইন্টু 100। তাহলে হ্রাস পেয়েছে 10x টাকা, তাহলে এখানে আমরা লিখে দেব 10x। বেশ,
এরপরে দেখো প্রাথমিক অবস্থায় তার বেতন ছিল 100x, তাহলে এখানে নিচে আমরা লিখে দেবো 100x, ঠিক আছে। আর শতকরা করতে গেলে আমাদের 100% লিখে দিতে হয়। এবার ব্যাপার হলো এখানে আগে থেকে শতকরা শব্দটা লেখা আছে, তাই এখানে আমরা পার্সেন্টেজ বসাতে পারবো না, আমরা এখানে লিখে দেবো টাকা। এবার দেখো কাটাকাটি করলে এই 100-র সঙ্গে 100 কেটে যাবে, এক্সের সঙ্গে এক্স কেটে যাবে, তাহলে এখান থেকে উত্তর হবে 10 টাকা। মানে অখিলের বেতন অ্যাকচুয়ালি 10% হ্রাস পেয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে বিদ্যুতের বিল 15% ছাড়, বিদ্যুতের বিলে 15% ছাড় পাওয়া যায়। কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তবে বিদ্যুতের বিল কত ছিল, ঠিক আছে। দেখো এটা আমরা এবার আর একটা পদ্ধতিতে করি, এটাকে আমরা এবার ত্রৈরাসিক পদ্ধতিতে করব। দেখো প্রথমে আমরা লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে বিদ্যুতের বিলের ছাড় কতটা পেয়েছি, আর আমাদের জিজ্ঞাসা করেছে যে আসলে বিদ্যুতের বিল ছিল কত। তাহলে একদিকে আমরা লিখে নেব বিদ্যুতের বিলের ছাড়, আর আরেক দিকে লিখে নেব বিদ্যুতের বিলের পরিমাণ। দেখো এখানে বলা হয়েছে যে আমরা 15% ছাড় পেয়েছি। 15% ছাড় পেয়েছি মানে ইলেকট্রিক বিল যদি আমার 100 টাকা আসে, তার মানে সেখানে আমি 15 টাকা ছাড় পাচ্ছি, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রিক বিলে যদি আমি 54 টাকা ছাড় পাই, তাহলে ইলেকট্রিক বিল এসেছিল কত, ঠিক আছে। আমরা এটা জানি না, এক্স ধরে নিলাম। এবার এখানে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 টাকা ইলেকট্রিক বিলের ছাড় যদি পাই, তাহলে বিল হবে 100 টাকা। তাহলে এখানে দেখো 15 থেকে আমি 54 টাকা যদি ছাড় পেতে চাই, তাহলে ইলেকট্রিকের পরিমাণটাও, ইলেকট্রিক বিলের পরিমাণটাও আরও বেশি হতে হবে, অর্থাৎ এখানে সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিদ্যুতের বিলের ছাড়ের সঙ্গে বিদ্যুৎ বিলের পরিমাণ সরল সম্পর্কে আছে। আর সরল সম্পর্ক যদি পাই, তাহলে সেক্ষেত্রে যে সমানুপাতটা হবে সেটা সরল সমানুপাত হবে, ঠিক আছে। এবার দেখো সরল সমানুপাত যখন আমরা লিখব, প্রথমে আমাদের লিখতে হবে 15, এখানে যে লেখা আছে, তারপরে নিচে আছে 54, সেটা লিখেছি, এরপরে এখানে আছে 100, সেটা লিখে দেবো, আর একদম শেষে এক্স আছে সেটা লিখে দেবো। এইবার এখান থেকে আমাদের এই যে এক্স আছে, এক্সের মানটা বার করতে হবে। তাহলে পদ্ধতি আমরা একটু আগে করেছিলাম এরকম একটা অঙ্ক, যে এরকম প্রশ্ন থাকলে মাঝের দুটো গুণ করবো আর ধারের দুটো গুণ করে দেবো। তাহলে দেখো দুই পাশের ধারের দুটো যদি গুণ করে দিই, তাহলে এটা হবে 15x, আর মাঝের দুটো যে সংখ্যা যদি গুণ করে দিই, তাহলে এটা হবে 54 ইন্টু 100, ঠিক আছে। এবার এইখান থেকে পরের লাইনে যদি আমরা এক্সের মান বার করি, তাহলে দেখো এটা হবে 54 ইন্টু 100, আর নিচে হবে 15, ঠিক আছে। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 3 5 15, এটা হবে 5 দিয়ে কাটলে 5 20 100। আমরা এবার 3 দিয়ে 54 কাটলে পাবো 18, অর্থাৎ 18কে 20 দিয়ে গুণ করলে 18 দুগুণে 36, এটা হচ্ছে 360। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে মোট বিদ্যুৎ বিলের পরিমাণ সেটা হচ্ছে 360 টাকা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন দেওয়া হয়েছে যে তামা, দস্তা ও নিকেল 4:3:2 হলে 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে নতুন অনুপাত আমাদের 6:5:3 হবে। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে আগে আমাদের এখানে তামা, দস্তা, নিকেলের অনুপাত কত আছে সেটা শুরুতে লিখে নিতে হবে, যে তামা, দস্তা, নিকেলের অনুপাত 4:3:2। এরপরে আমরা আনুপাতিক সমষ্টি বার করব। আনুপাতিক সমষ্টি মানে হচ্ছে এখানে এই যে তিনটে অনুপাতে লেখা আছে, এদেরকে যোগ করে দিতে হবে, আনুপাতিক সমষ্টি হচ্ছে 9। এইবার আমাদের দেখো অঙ্কের শুরুতে বলা ছিল যে 54 কিগ্রা জার্মান সিলভারে তামা কতটা আছে, আর দস্তা কতটা আছে, আর নিকেল কতটা আছে আমাদের বার করতে হবে। এখানে যে কোনো দুটো জিনিস বার করলেই হবে, আমরা শুধু তামা দস্তা বার করব, নিকেলের হিসেবে আমাদের এখানে প্রয়োজন নেই। তাহলে এবার আমরা করব যে 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ, দেখো তামার পরিমাণ যখন আমরা বার করব, মোট পেয়েছিলাম পরিমাণ 9 ভাগ, আর তার মধ্যে তামা ছিল 4 ভাগ, তাই আমরা এখানে দেখো লিখেছি 9 ভাগের মধ্যে 4 ভাগ তামা আছে, ঠিক আছে। এইবার এখান থেকে যখন আমরা হিসেবে আসব, দেখো আমরা এবার 9 দিয়ে 54 কেটে দিলে পাই 6,
এবার এখানে 6 আর 4 গুণ করলে এটা হচ্ছে 24 কিগ্রা। বেশ, এবার তামার পরিমাণ আমরা বার করেছি, এবার আমরা দস্তার পরিমাণ বার করব। দেখো, দস্তার পরিমাণ যখন বার করব, দস্তা দেখছি 9 ভাগের মধ্যে 3 ভাগ দস্তা ছিল, তাহলে এখানে 9 দিয়ে 54 কাটলে 6 হবে, অর্থাৎ এটা হচ্ছে 3 6 18 কিগ্রা। ঠিক আছে, এবার আমাদের এখানে দেখো বলেছে যে আর কত কিগ্রা দস্তা মেশালে সে অনুপাত 6:5:3 হবে। তাহলে কিছু পরিমাণ আমাদের দস্তা মেশাতে হবে, কতটা দস্তা মেশাতে হবে আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব যে ধরি এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে। এবার দেখো, একটু আগে আমরা পেয়েছিলাম দস্তা ছিল 18 কিগ্রা, তাহলে এখন যদি আমরা তার সঙ্গে আরও এক্স কিগ্রা দস্তা মেশাই, তাহলে মোট দস্তার পরিমাণ হয়ে যাবে 18 প্লাস এক্স। ঠিক আছে, এইবার আমরা শর্তানুসারে আসবো। দেখো, শর্তানুসারে যখন আমরা করব, তখন দেখো আমরা তামার পরিমাণ পেয়েছিলাম 24 কিগ্রা। ঠিক আছে, আর দস্তার পরিমাণ এখন পেয়েছি 18 প্লাস এক্স, তাহলে আমরা এখানে করে দেব 24/18 প্লাস এক্স। আর দেখো, নতুন যে অনুপাত পেয়েছি সেটা ছিল 6:5:3। এবার শেষের 3টা এটা নিকেলের হিসেব ছিল, নিকেল আমরা করিনি, তাই আমরা শুধু 6 আর 5 নিয়ে হিসেব করে দেবো। এরপরে আমরা এখান থেকে কোনাকুনি গুণ করে দেব। এটা 18কে 6 দিয়ে গুণ করলে হয় 108, প্লাস এটা হচ্ছে 6x সমান এটা হয় 524 গুণ করলে 120। ঠিক আছে, এখান থেকে এবার আমরা 6x লিখতে হলে 108কে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এটা হবে 120 মাইনাস 108, অর্থাৎ এখান থেকে পরবর্তী লাইনে আমরা 6x এর মান পাবো 12। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে x এর মান হবে 12/6। ঠিক আছে, 12/6 আমরা কাটাকাটি করলে 2 পাবো, অর্থাৎ x এর মান হচ্ছে 2। এবার দেখো, আমরা একটু আগে লিখেছিলাম যে এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে, তাহলে দস্তার মানটা আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে লিখতে হবে যে অতএব 2 কিগ্রা দস্তা মেশাতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে, এখানে প্রশ্নটা দেওয়া আছে 6 × x - y² - x + y - 15। তো এরকম প্রশ্নে আমাদের আগে এই জায়গাটা থেকে মাইনাস কমন নিতে হবে। দেখো, এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে পরের লাইনে এটা হয়ে যাবে x - y। ঠিক আছে, এবার বোঝো, আমরা এখানেও x - y দেখতে পাচ্ছি, এখানেও x - y দেখতে পাচ্ছি, এই দুটো জিনিসকে আমরা কিছু একটা ধরে নেব, আমরা এটাকে a ধরে নেব, তাহলে পরের লাইন হবে যে 6a² - a - 15 আমরা এখানে লিখে দিয়েছি যে ধরি x - y = a। ঠিক আছে, এরপরে দেখো আমাকে এখানে এবার মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। আমি এখানে 6 দেখতে পাচ্ছি, এখানে 15 দেখতে পাচ্ছি, তাহলে 6 আর 15কে গুণ করলে হয় 90। আর দেখো, আমাদের এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 90কে আমরা চাইলে লিখতে পারি 10 × 9। এবার দেখো, 10 আর 9 এটা গুণ করলে যেমন 90 আসে, তেমনি 10 থেকে 9 বিয়োগ করলে আমাদের এই 1a চলে আসবে। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে আমরা যখন এর মধ্যসহগ বিশ্লেষণ করব, তখন আমরা এখানে 6a² এটা যেমন আছে তেমন লিখে দেবো, -15 এটা যেমন আছে তেমন লিখব, আর যেখানে a ছিল সেখানে আমরা লিখব 10 - 9a। বেশ, এরপরে পরবর্তী লাইনে এখানে এই যে এটা পেয়েছি, এই a দিয়ে 10কে গুণ করে দেবো আর 9কে গুণ করে দেবো, তাহলে পরবর্তী লাইন দেখো, এখান থেকে হবে এটা 6a² - 10a + 9a - 15। এবার আমাদের এইখান থেকে কমন নিতে হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2a কমন আসবে, তাহলে দেখো এখান থেকে 2a কমন নিলে এটা হবে 3a - 5, আর এইখান থেকে দেখো +3 কমন আসবে, তাহলে এটা হবে 3a - 5। এবার আমরা এখানেও 3a - 5 দেখতে পাচ্ছি, এখানেও 3a - 5 দেখতে পাচ্ছি, তাহলে 3a - 5 আমরা আবার কমন নিতে পারবো, তাহলে পরের লাইনে এটা হয়ে যাবে 3a - 5।
ইন্টু 2a প্লাস 3। এবার দেখো অঙ্ক তো শুরু ছিল এক্স মাইনাস ওয়াই দিয়ে, আর আমরা এক্স মাইনাস ওয়াইকে এ ধরেছিলাম। তাহলে এই যে যেখানে যেখানে এ লেখা আছে সেখানে সেখানে আমরা এবার এক্স মাইনাস ওয়াই বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তাহলে এটা হবে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 5, আর এখানে হবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। এবার পরবর্তী লাইনে আমরা 3 দিয়ে এখানে এক্স মাইনাস ওয়াইকে গুণ করে দেবো, 2 দিয়ে এক্স মাইনাস ওয়াই গুণ করে দেবো, দিয়ে পরের লাইন লিখে দেবো। এটা হচ্ছে 3x মাইনাস 3y মাইনাস 5, আর এটা হবে 2x মাইনাস 2y প্লাস 3। আর এখানে লিখে দিতে হয় যে আগের লাইনে a এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, তোমাকে এখানে একটা সরল করতে দিয়েছে। ঠিক আছে, এই সরলটা করানোর আগে আমি একটা হিসেব একটু বলে দিই। ধরো একটা প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে যে এক্স মাইনাস জেড, এখান থেকে যদি মাইনাস কমন নিতে হয় তাহলে কি করব। দেখো আমরা চাইলে মাইনাস জেডটাকে আগে লিখতে পারি আর এক্সটাকে পরে লিখতে পারি। এবার এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে জেডটা পজিটিভ হয়ে যাবে আর এক্সটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই রকম জিনিস থেকে যদি মাইনাস কমন নিতে হয় তাহলে যেটার আগে মাইনাস ছিল সেটা দেখো প্লাস হয়ে গেছে, আর যার আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে 2p মাইনাস 3q, এখান থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে 3qটাকে আমরা আগে লিখে দেবো, আর এখানে 2p এটা প্লাস ছিল, এখান থেকে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস 2q। বেশ, এইবার দেখো আমরা এবার এইখান থেকে হিসাব করি। তো প্রথমে আমরা দেখো আমাদের প্রশ্নটা ছিল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, বাই এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস জেড। তো আমরা প্রথমে করব কি, এই যে এক্স মাইনাস জেড যেটা আছে এইখান থেকে মাইনাস কমন নেব, একইভাবে ওয়াই মাইনাস এক্স থেকে মাইনাস কমন নেব, আর আরেকটা হচ্ছে জেড মাইনাস ওয়াই এখান থেকে মাইনাস কমন নেব। বেশ, মাইনাস কমন নিলে দেখো পরবর্তী লাইন আমাদের এইরকম চলে আসবে। এইখানে এটা দেখো আমরা এইখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে দেখো আমাদের এটা আসবে এরকম, মাইনাস জেডটা আগে চলে আসবে আর এক্সটা পরে চলে যাবে। একইভাবে দেখো এখান থেকে মাইনাস কমন নিলে এটা আসবে এইভাবে, আর জেড মাইনাস ওয়াই এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আচ্ছা এখানে মাইনাসটা লেখা নেই, এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, এখানে মাইনাস হবে, মাইনাস ওয়াই মাইনাস জেড। দরকার আমি পাশে লিখে দিচ্ছি, এটা এটা আসবে আমাদের এই রকম, এটা হবে মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এইবার করণীয় হচ্ছে এই যে আমরা মাইনাসটা দেখতে পাচ্ছি এখানে, এই মাইনাসটা সামনে এখানে গুণ হয়ে যায়, তাহলে মাইনাসটা আগে চলে গেল। একইভাবে দেখো আমরা এখানে এই যে মাইনাসটা দেখতে পাচ্ছি এটাই প্লাসের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস চলে আসবে। আবার এই যে মাইনাসটা পেয়েছি সেটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী লাইন আমরা সব মাইনাসগুলো আগে পেয়ে গেছি। এবার আমরা প্রত্যেকটাতে মাইনাস দেখতে পাচ্ছি, দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে সবগুলো থেকে আমরা আগে মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিয়ে নিলে দেখো লাইনটা আমাদের এইরকম চলে আসবে। সবগুলো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে ভেতরে এগুলো সব প্লাস চলে আসবে। এবার আমাদের এখানে এসে লসাও করতে হবে। দেখো আমি এখানে এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি, এখানে এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি, তাহলে লসাগু একটা নিচে আমরা এক্স মাইনাস ওয়াই লিখব। বেশ, এরপরে দেখো আমি এখানে জেড মাইনাস এক্স দেখতে পাচ্ছি, এখানেও জেড মাইনাস এক্স দেখতে পাচ্ছি, তাহলে আরেকটা আমাদের জেড মাইনাস এক্স হবে। এরপরে দেখো আমি এখানে ওয়াই মাইনাস জেড দেখতে পাচ্ছি, এখানেও ওয়াই মাইনাস জেড দেখতে পাচ্ছি, তাহলে আরেকটা হবে ওয়াই মাইনাস জেড। বেশ, তাহলে পরবর্তী লাইনে লসাগু দেখো আমরা এখানে পেয়ে গেছি এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এইবার দেখো এইবার যখন আমরা ওপরটা হিসেব করব একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যেটা লেখা ছিল এখানে আমরা সেটাই লিখেছি। ঠিক আছে, এবার আমাদের একটু খেয়াল করতে হবে এই যে লসাগু পেয়েছি এর মধ্যে দেখো যে জিনিসটা নেই
দেখো ভালো করে, আমরা এখানে এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি, এখানেও এক্স মাইনাস ওয়াই আগে থেকে ছিল, এখানে জেড মাইনাস এক্স দেখতে পাচ্ছি, এখানেও জেড মাইনাস এক্স আগে থেকে ছিল, কিন্তু ওয়াই মাইনাস জেডটা আমরা আগে পাইনি, তাই এই ওয়াই মাইনাস জেড আমরা এখানে গুণ করে দেবো। ঠিক আছে, পরবর্তী হিসাবটা দেখো যে একইভাবে এখানে দেখো আমরা এখানে ওয়াই মাইনাস জেড পেয়েছিলাম, তাই আমরা এখানেও ওয়াই মাইনাস জেড আছে, এখানে এক্স মাইনাস ওয়াই পেয়েছিলাম, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, কিন্তু এই জেড মাইনাস এক্সটাকে আমরা আগে পাইনি, তাই এই জেড মাইনাস এক্সকে আমরা গুণ করে দিয়েছি পরেরটার সঙ্গে। এরপরে তুমি দেখো একদম শেষে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল, সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এবার দেখো এখানে জেড মাইনাস এক্স ছিল, এখানেও দেখো জেড মাইনাস এক্স আছে। ঠিক আছে, এরপরে এখানে দেখো ওয়াই মাইনাস জেড ছিল, এখানে ওয়াই মাইনাস জেড পেয়েছি, কিন্তু এই এক্স মাইনাস ওয়াইটা ওখানে ছিল না, তাই এই এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা এখানে গুণ করে দিয়েছি। বেশ, এরপর আমরা দেখো এখান থেকে যখন হিসেব করব, এটা দেখো আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, একইভাবে এটাও সেই একই ফর্মুলা, এটাও তিনটে ফর্মুলায় পড়ে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী লাইনে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই কিউব মাইনাস জেড কিউব। বেশ, তাহলে দেখো এটা হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তারপরে এইটা যখন আমরা হিসাব করব তখন এটা হয়ে যাবে জেড কিউব মাইনাস এক্স কিউব, আর এইটা যখন হিসাব করবে এটা হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এতদূর করার পর দেখো এক্স কিউব কেটে যাবে, ওয়াই কিউব কেটে যাবে, জেড কিউব কেটে যাবে, সব কিছু কাটাকাটি হয়ে গেলে ওপরে হয়ে যাবে শূন্য, আর নিচটা যেমন আছে থাকবে। আর আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে ফাইনাল উত্তর আমাদের শূন্যই আসে। ঠিক আছে, একবার অঙ্কটা মিলিয়ে নাও, দেখো এগুলো আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, একটা গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে এরকম প্রশ্ন থাকলে আগে আমাদের প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা লিখে নিতে হয়। প্রথম সংখ্যামালা আমরা পেয়েছি এক্স কিউব মাইনাস ফোর এক্স, দ্বিতীয় সংখ্যামালা আমরা পেয়েছি ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, আর তৃতীয় সংখ্যামালা এইটা। বেশ, এবার চলো আমরা এখান থেকে সলভ করি। এখানে এক্স কমন আসবে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর। এইবার এক্স থাকলো, এটাকে আমরা লিখব এক্স স্কোয়ার, ফোর যেটা আছে তাকে আমরা লিখব দুই স্কোয়ার। এইবার এক্স থাকলো, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দেবো, একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি। বেশ, এবার দেখো এটাকে আমরা যখন মধ্যসহগ বিশ্লেষণ করব, আমরা ছয় দেখতে পাচ্ছি, আমরা জানি তিন দুগুণে ছয় হয়, আর তিন আর দুই যোগ করলে পাঁচ মিলে যায়, তাহলে এটা হবে থ্রি প্লাস টু, এখানে এক্স প্লাস সিক্স। বেশ, এখানে চার থাক, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। এইবার এখান থেকে আমরা দেখো এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স কমন নিলে এটা হবে এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে মাইনাস টু কমন নিলে এটা হয়ে যাবে এক্স মাইনাস থ্রি। বেশ, এবার দেখো চার যেটা আছে তাকে আমরা ভেঙে দুই গুণ দুই লিখে দিলাম। এবার দেখো এখানে এক্স মাইনাস থ্রি আছে, এখানেও এক্স মাইনাস থ্রি আছে, তাহলে এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নেব, আর এটা হবে এক্স মাইনাস টু। বেশ, এবার দেখো এইটাকে যে আমরা ফর্মুলায় ভেঙে দেবো, এটা হচ্ছে এক্স স্কোয়ার, চার যেটা আছে তাকে আমরা লিখতে পারি দুই স্কোয়ার, আর এটা হবে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু, তাহলে এটা হবে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার। আর আমরা জানি কোনো কিছু হোল স্কোয়ার মানে সেটাকে আমরা দুবার গুণ আকারে লিখতে পারবো, তাহলে এইভাবে লিখে দিলাম। এইবার আমাদের এখানে গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা লিখে দেব যে নির্ণেয় গসাগু। দেখো আমরা জানি যে গসাগু মানে হচ্ছে এমন জিনিস যেটা সবারই মধ্যেই থাকবে, তাহলে দেখো আচ্ছা এখানে একটা ভুল লেখা হয়েছে, এটা এক্স মাইনাস টু হবে। গসাগু দেখো এখানে এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, তাহলে আমরা লিখে দেব নির্ণেয় গসাগু এক্স মাইনাস টু। ঠিক আছে,
এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে লসাগু নির্ণয় করতে। তাহলে এটাকে আমরা প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা দিয়ে তিনটাকে আমরা লিখে দেবো। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা একটু হিসাবটা করে নিই। দেখো, প্রথমে এখান থেকে পি কমন নিয়ে নেব, তাহলে এটা হবে পি প্লাস টু। বেশ, এইখান থেকে দেখো পি স্কোয়ার কমন আসবে, পি স্কোয়ার কমন এলে এটা হবে টু পি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস টু। এরপরে আমরা এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করব। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 4 আছে। এবার 4কে আমরা লিখতে পারি 4 গুণ 1, আর দেখো 4 থেকে 1 বিয়োগ করলেই 3 চলে আসে। তাহলে পরের লাইনে এটা হবে পি স্কোয়ার, এটাকে আমরা লিখব টু পি স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 পি মাইনাস 2। এরপরে পি স্কোয়ার হলো, এখানে আমরা লিখে দেবো এটাকে টু পি স্কোয়ার প্লাস 4p মাইনাস পি মাইনাস 2। এইবার দেখো এখান থেকে আমরা টুপি কমন নিতে পারবো, তাহলে এখান থেকে আমরা টুপি কমন নিলে এটা হয়ে যাবে পি প্লাস 2। আর এইখান থেকে দেখো আমরা মাইনাস 1 কমন নিতে পারবো, তাহলেও এটা হয়ে যাবে পি প্লাস 2। বেশ, তাহলে এখানে পি স্কোয়ার থাকলো, এখানে এটা হয়ে যাবে পি প্লাস 2, আর একটা হবে টু পি মাইনাস 1। ঠিক আছে, এবার আমরা এইটাকে সলভ করি। আগে আমরা পি কমন নিয়ে নেব, তাহলে এটা হবে টু পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস 14। এবার দেখো এই যে 2 আছে আর এই 14 আছে, 14 দুগুণে 28 হয়। তো 28কে আমরা লিখতে পারি 7 গুণ 4, আর আমি এখানে মাইনাস দেখতে পাচ্ছি, দেখো 7 থেকে 4 বিয়োগ করলেই 3 মিলে যায়। তার মানে এটা হবে পি, এটা হবে টু পি স্কোয়ার মাইনাস থ্রি পির জায়গায় আমরা লিখে দেবো 7 মাইনাস 4 ইন্টু পি, আর এখানে হচ্ছে মাইনাস 14। এরপরে পি থাকবে, এটা হয়ে যাবে টু পি স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14। ঠিক আছে, এইবার এইখান থেকে দেখো পি কমন আসবে, পি কমন এলে এটা হবে পি মাইনাস 7, আর এখান থেকে দেখো 2 কমন আসবে। আচ্ছা, এখানে একটু ভুল লেখা হয়েছে, এখান থেকে পি কমন আসবে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো টু পি মাইনাস 7, আর এখান থেকে দেখো 2 কমন আসবে, তাহলে এটাও হবে টু পি মাইনাস 7। বেশ, এইবার দেখো এই যে আমরা টু পি মাইনাস 7 এখানেও পেয়েছি, এখানেও পেয়েছি, তাহলে পরের লাইনে আমরা এবার লিখে দেবো এখানে টু পি মাইনাস 7, আর এখানে লিখে দেব পি প্লাস 2। বেশ, এবার দেখো এখানে আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে এবার আমরা লিখে দেব অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। দেখো প্রথমে একটু লক্ষ্য করো, আমরা এখানে পি স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে পি এর সর্বাধিক পাওয়ার পি স্কোয়ার, তাহলে আগে পি স্কোয়ার লিখব। এবার দেখো এরপরে একটু লক্ষ্য করো এখানে, এরপরে দেখো এখানে পি প্লাস 2 লেখা আছে, এখানে পি প্লাস 2 লেখা আছে, এখানেও পি প্লাস 2 লেখা আছে, তাহলে সবগুলো থেকে একটা পি প্লাস 2 আসবে। বেশ, এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি টু পি মাইনাস 1, তাহলে এই টু পি মাইনাস 1কেও আমাদের নিতে হবে। আর দেখো একদম শেষে এখানে আমরা পেয়েছিলাম টু পি মাইনাস 7, তাহলে এখানে টু পি মাইনাস 7টাও লিখতে হবে। ঠিক আছে, এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, এটা বলেছে যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলিও সমান হবে। এটা তোমাদের টেক্সট বইয়ের 93 পৃষ্ঠাতে করিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমি এখানে তুলে দিয়েছি, এটা একবার দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আর একটা প্রমাণ ছিল যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা তোমাদের বইয়ের 147 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। বেশ, এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে যে এবিসি এর এবি সমান এসি,
ঠিক আছে। আর এখানে বলা আছে কোণ বি সমান 2 কোণ এ। দেখো এখানে আমি এটাকে একটু বোঝানোর চেষ্টা করি। এটার ধরো আমরা নাম দিয়ে দিলাম এ, এটা বি, এটা সি। বেশ, তোমার দেখো এখানে প্রথমে বলা ছিল এবি সমান এসি। এবি সমান এসি, এটা মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান। আর সবসময় মনে রাখবে দুটো বাহুর মাপ যদি সমান হয় তবে তাদের বিপরীত কোণগুলোর মানও সমান। অর্থাৎ এই বাহুর বিপরীতে এই কোণটার যা পরিমাণ হবে, একইভাবে এই বাহুর বিপরীতে এই কোণটারও তাই পরিমাণ হবে। অর্থাৎ এই কোণটার মাপ যদি 30 ডিগ্রি হয় তাহলে এটার মাপও 30 ডিগ্রি হবে। দুটোর মাপ সবসময় সমান হবে। ঠিক আছে। এবার দেখো তোমাকে এখানে বলা হয়েছে যে কোণ বি সমান 2 কোণ এ। এবার একটা জিনিস বোঝো, আমি যদি ওপরের এই যে এ কোণটা আছে এটাকে এক্স ধরে নিই, ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি কোণ এ, এটার মান আমি এক্স ধরে নিলাম। তাহলে দেখো এখান থেকে কোণ বি আমাদের যদি বার করতে হয়, দেখো কোণ বি বার করার জন্য বলেছে 2 ইন্টু কোণ এ, তাহলে এটা হবে 2 ইন্টু কোণ এ। ঠিক আছে, তার মানে এটা হবে 2x। তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করো, আমরা একটু আগে বলেছিলাম যে এই কোণটার মান যা আসবে এর পাশের কোণটার মানও তাই আসবে, তাহলে এটাও হবে 2x। তাহলে এবার আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি বার করি। তাহলে এটা এক্স ডিগ্রি, এটা 2x ডিগ্রি, আর এটা হচ্ছে 2x ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে এইখান থেকে আমরা আগে প্রত্যেকটা কোণের মান বার করি। ঠিক আছে, তাহলে এটা সমান হচ্ছে 360 ডিগ্রি। দেখো তার মানে এটা হচ্ছে 5x, 5x এর মান হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 72 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কিছু ভুল, ও হো, দেখো এবার আমরা ত্রিভুজের তিনটে কোণের প্রত্যেকটার মান বার করবো। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব এক্স ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 5x ডিগ্রির মানই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, এইবার এখানে ছবিগুলো যদি আমি মুছে দিই, দেখো প্রথমে এখানে আমরা x ডিগ্রি পেয়েছিলাম আর x এর মান ছিল 36 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই যে কোণটা পেয়েছি আমরা, এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো নিচের যে কোণটা এটা 2x ডিগ্রি ছিল। দেখো x এর মান যদি 36 হয় তাহলে 2x হবে 2 গুণ 36, তার মানে এটা হবে 72 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে তার মানে এই যে কোণটা, এই গোটা কোণটা, এটার মান হচ্ছে 72 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো একইভাবে আমাদের এই পাশের যে কোণটা আছে সেটার মানও 72 ডিগ্রি হয়ে যাবে, কারণ এটাও 2x ছিল। বেশ, তাহলে এটাকে আমরা লিখে দিলাম এই কোণটা, এটা হচ্ছে 72 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এরপরে যাই, তোমাকে বলা হয়েছে এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি। এবিসি এর সমদ্বিখণ্ডক মানে এখান থেকে একটা লাইন টেনে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এবিসি এর সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে ডি। এবার বলেছে এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। অবশ্যই দেখো এইটা ছিল আমাদের এসি লাইন, এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার আমাদের প্রমাণ করতে বলেছে, দেখো এই যে আমরা নতুন ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজটা পেয়েছি, এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তো সেটা আমাদের হিসাব করতে হবে। দেখো লক্ষ্য করো, আমরা পেয়েছি এই গোটা কোণটা 72 ডিগ্রি। গোটা কোণটা যদি 72 ডিগ্রি হয় তাহলে এটা সমদ্বিখণ্ডক মানে এটা সম্পূর্ণ কোণকে অর্ধেক ভাগ করে দিয়েছে। তাহলে 72-এর অর্ধেক, তাহলে এই ছোট্ট কোণটা হবে 36 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে যে ত্রিভুজটা পেয়েছি, এই যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজের দেখো আমরা একটা কোণের মাপ পাচ্ছি 36 ডিগ্রি, এই পাশের সি কোণটা পেয়েছি 72 ডিগ্রি। তাহলে আমরা এই বড় কোণটা বার করতে পারবো। ঠিক আছে, এই যে ডি কোণটা যেটা পেয়েছি, তাহলে এবার আমরা ওই ডি কোণটা বার করি। দেখো আমরা এখানে করব যে বিডিসি ত্রিভুজের কোণ ডি,
দেখো ডি কোণ বার করতে গেলে আমরা 180 থেকে এই 36 আর 72 বিয়োগ করে দেব। 180 ডিগ্রি মাইনাস এখানে হবে 36 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি, আর 36 আর 72 এটা হচ্ছে 108 ডিগ্রি, তার মানে 72 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে এই কোণটার মানও 72 ডিগ্রি পাচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা এই কোণটার মানও 72 ডিগ্রি পেয়েছি, ওপরের কোণটার মানও 72 ডিগ্রি পেয়েছি। তাহলে দুটো কোণের মান যদি সমান হয় তাহলে এই দুটো বাহুর মানও সমান হবে, আর দুটোর বাহুর মান সমান হয়ে গেলে এই বি সি ডি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত হবে। ঠিক আছে, এটা সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এটার সম্পূর্ণ ব্যাখ্যাটা দেখো এইখানে লেখা আছে। বেশ, তো তোমরা এইটা একবার দেখে নিতে পারো। এইখান থেকে আমার এখানে দেখো গোটাটা লেখা আছে, এখানে এই পেজটা, আর এরপরে আর একটা পেজ আছে, এই যে এইটা। ঠিক আছে।